লেখিকা সুমা করের হারানো সুর। গ্রাজুয়েশন কমপ্লিট করলাম বেশ ভালোভাবেই। এবার কয়েকজন মিলে ঠিক করলাম কলকাতাতে পড়তে যাব। আগে থেকে ঠিক করে রেখেছিলাম, কিন্তু রেজাল্টের ওপর নির্ভর করছিল। রেজাল্ট সবারই খুব ভালো হলো। আমরা 6 জন বন্ধু ইংরেজিতে রেগুলার এমএতে চান্স পেলাম। আমি আর প্রিয়াঙ্কা বাদে বাকি 4 জন বিএ মেসে থেকেই করেছে। কিন্তু আমরা মেসে কখনো থাকিনি। মেসে থাকতে খুব কষ্ট হয় বলে শুনেছি। আমি যাকে বলে সাধের আনারস, আলালের ঘরের দুলাল বললে অত্যুক্তির দায়ভার বইতে হবে না। মা এখনো আমাকে খাইয়ে দেয়, হ্যাঁ রোজ। বিয়ে বাড়ি আর ফাস্ট ফুডের কথা বলছি না, না হলে রোজ মাই ভরসা। সন্ধ্যা থাকতে ঘুমিয়ে গেলে মা ঘুমের ঘোরে খাইয়ে দেয়, বুঝতেও পারি না। রোদ থেকে ঘরে এলে শরবত হাতের কাছে এনে দেয়। শরীর টরীর খারাপ হলে মাকে ছাড়া চলে না। এভাবে আমি ইম্পোর্টেড বাদর হয়ে গেছি। সেই মাকে ছেড়ে বাইরে পড়তে যাচ্ছি। কুটো নেড়ে দুটো করি না, জামা কাপড় কাচা, আয়রন, থালা বাসন মাজা কিভাবে করে তাই জানি না। মাকে ছেড়ে যাব বলে নয়, আমাকে একা কি করতে হবে সেটা ভেবে ঘুম উড়ে গেল। নিয়ম মেনে সময় ধরে ভর্তি হলাম। 6 জন একটা মেসেই থাকতাম, রুমটা আলাদা। আমি আর ঋতু একটা রুমে। আরও কিছু সমবয়সী সিনিয়র ছিল। অনেক কাজ নিজে করতে হচ্ছে। আমি এটা ভেবে অবাক হয়ে যাচ্ছি, মা এতজনের কাজ রোজ একা করে কিভাবে? না, মা হওয়া খুব মুশকিল সত্যি। তো এসব সাইডের কথা বাদ দিই, মূল স্রোতে ফিরি। ক্লাস শুরু হলো, পড়াশোনায় ফিরলাম। সাথে সাথে নেটের জন্য প্রিপারেশন নিতাম। তাই ক্লাসগুলো ছাড়া বাকি কলেজ আওয়ারে লাইব্রেরিতে পড়তাম। বই পড়তে ভালোই লাগে। কত ধরনের বই, তাদের কত কথা। আমার তো মনে হয় যেন ওরা আমাকে ডাকে। পড়তে ভালোবাসি বলে এগুলো কোনোদিন চাপ বা পরিশ্রম বলে মনে হয়নি। 1 সপ্তাহ হবে একদিন লাইব্রেরিতে বসে আছি, খুব মনোযোগ দিয়ে আর্মস অ্যান্ড দ্য ম্যান পড়ছি। হঠাৎ ওইদিকে টেবিলে চোখ গেল। অভিমন্যুর মতো দেখতে অনেকটা, তবে মনে হলো ওকে আমি শেষ দেখেছি 9-এ। তারপর 6 বছর পেরিয়ে গেছে। শিওর হলাম কারণ অভিমন্যুও দেখলাম আমার দিকেই তাকিয়ে আছে। আমি একটু হেসে আবার পড়াতে মন দিলাম। অভিমন্যু চ্যাটার্জি ছিল আমার প্রথম ক্রাশ। 7 থেকে আমরা সবাই একটা ব্যাচে পড়তাম। আর্টসের টিউশন, আমরা সবাই খুব মজা করতাম। অনেকগুলো ছেলে মেয়ে একসাথে পড়তাম। পড়া ধরা, কুইজ এসবে আমরা সবাই খুব ক্লোজ ফ্রেন্ড হয়ে উঠেছিলাম। সেই 7-8-এ আমার সব বন্ধুরাই পটাপট করে প্রেমে পড়ে গেল। সিরিয়াস প্রেম নয়, করতে হবে বলে করা। আমি একটু এসব অ্যাভয়েড করার চেষ্টা করতাম, কিন্তু ব্রিলিয়ান্ট অভিমন্যুর প্রতি একটা দুর্বলতা তৈরি হয়েছিল, কিন্তু বলিনি। ওর সাথে কথাও কম হতো। তাছাড়া আমি নিজেও শিওর ছিলাম না। পরে বাকি বন্ধুদের কাছ থেকে শুনেছিলাম অভিমন্যু আর সুচরিতা একটা রিলেশনে আছে। ধীরে ধীরে ভুলতে চেষ্টা করলাম, দেখলে একটু কষ্ট হতো। তারপর ক্লাস 10 থেকে আজকের আগে অবধি দেখা হয়নি। সুচরিতার খবরও জানি না। আমি প্রপোজালও পাইনি, আর কাউকে ভালোও লাগেনি। পড়াশোনাতে ব্যস্ত হয়ে গেলাম। 7-8-এ ভাবতাম রিলেশন জিনিসটা দেবযানী আর যজাতির মতো। একবার হাত ধরলেও বলবে আপনি পানি গ্রহণ করেছেন। অন্য কাউকে স্বামী হিসেবে মানতে পারি না। সব সম্পর্কই রমা রমেশের মতো। কিন্তু পরে যখন দেখলাম জামা বদলানোর মতো সম্পর্ক পাল্টাচ্ছে, ঘৃণা ধরে গেল। প্রতি 6 মাসে একজন, আমি সিঙ্গেলই ভালো। মনে পড়ে এগুলো দেখে একদিন মাকে বলেছিলাম, মা এদের বিয়ে একজনের সাথে হবে তো? না, দধিমঙ্গল হবার পর ব্রেকআপ হয়ে গেল। গায়ে হলুদ আরেকজনের সাথে হলো। এভাবে শুভদৃষ্টি একজনের সাথে, মালা বদল আরেকজনের সাথে, সিঁদুরদান আরেকজনের সাথে, আর বৌভাত আরেকজন। ব্যাপারটা ইন্টারেস্টিং কিন্তু। আর আমারও সত্যি বলতে এতদিন মনেও পড়েনি। আজ সব হঠাৎ মনে পড়ল। মন দিয়ে বেশিক্ষণ পড়তে পারলাম না, বেরিয়ে গেলাম। মাকে ফোন করলাম। মা নিয়ম করে 20 বার ফোন করে। হ্যালো মা। হ্যাঁ, কোথায়? এই লাইব্রেরি থেকে বেরোলাম, মেসে ফিরছি। খেয়েছিস? একটা সাধারণ মানুষ দিনে কবার খায়? 10টার পর আর কিছু খাসনি? কে বলল? কত কিছু খেলাম। কি? হাওয়া আর জল। কিছু খাসনি? ক্যান্টিনে খাবে কিছু, যা। আচ্ছা রাখছি। ফোনটা কেটে দিলাম।
বিরাট রোদের তেজ, একা ফিরতে হবে। বাকি সবাই ক্লাস করে হয় ক্যান্টিন নয় গাছের তলায় আড্ডা দিচ্ছে। এখন বিরক্ত করা ঠিক হবে না, তাছাড়া খিদেও পেয়েছে। ভাবলাম একটা আইসক্রিম আপাতত খাই। শাওন, উল্টো দিকে ঘুরে আমার 440 ভোল্টের ঝটকা লাগলো। অভিমন্যু, ও এখনো বাড়ি ফেরেনি। ও অভিমন্যু, ভালো আছো? হ্যাঁ, তুমি এখানে পড়ো? হ্যাঁ, মাস্টার্স করছি। ইংরেজিতে? হ্যাঁ, কিভাবে জানলে? সেই যে জয়ন্ত স্যারের টিউশনে বলেছিলে। বাবা, মনেই নেই আমার। তুমি কি করছো? আমি ফিজিক্স নিয়ে পড়ছি, মাস্টার্স করছি। আর গ্র্যাজুয়েশন? এখানেই। ও, আর সুচরিতা কেমন আছে? এখানে পড়ে আমার সাথে? আর ওয়েট ওয়েট ওয়েট, সুচরিতা মানে? সুচরিতা জয়ন্ত স্যারের কাছে পড়তো? না, সায়েন্স টিউশনে তোমার সাথে পড়তো, একটু লম্বা করে। মনে নেই, কোথায় থাকে? এক সময়ের গার্লফ্রেন্ডকে ভুলে গেলে এত তাড়াতাড়ি? কে কে গার্লফ্রেন্ড আমার? সুচরিতা না কি যেন? কে বলেছে এসব ফালতু কথা? এইটে অনিতা বলেছিল, আরও অনেকেই তো বলতো সুচরিতার সাথে রিলেশনের কথা। আমি বলেছি কি? ও যাই হোক, আসি, দেরি হয়ে যাচ্ছে, খিদেও পেয়েছে। ফোন নাম্বারটা? কার? অবভিয়াসলি তোমার। আমার আমার ফোনের নাম্বার? তোমাকে প্রতিটা কথা কি দুবার বলতে হয়? আগে তো এমন ছিলে না। আচ্ছা নাও, তবে ইউনিভার্সিটি আওয়ারে ফোন বন্ধ থাকে, লাইব্রেরিতে থাকি। ঠিক আছে, আসছি। আমি মেসে ফিরলাম। সমাধি ছাড়া আমাদের রুমের আর কেউ ফেরেনি। গা ধুয়ে জানলার ধারে বসলাম। সামনে একটা বড় নারকেল গাছ আছে। যখন পাতাগুলো দোলে বড় ভালো লাগে। বিকেলের অস্তগামী সূর্যের আলোয় পাখির ডাকে বড় ভালো লাগছিল। এই সময় মামা বাড়িতে আমরা সব ভাই বোন মিলে কত মজা করতাম। এখন সবাই বাইরে, ভালো লাগে। পাখি কিচকিচ করছে। রাত 12টা প্রায়, একটু পরেই শোবো। ফোনটা সুইচ অফ করতে গিয়ে দেখলাম একটা আনরিড মেসেজ, নাম্বার সেভ নেই। খুলে দেখলাম লেখা আছে, গুড নাইট, সুইট ড্রিম, অভি। অভিমন্যুর মেসেজ, অনেকক্ষণ আগেই এসেছে, রিপ্লাই করলাম না। পরের দিন লাইব্রেরিতে বসে আছি, প্রাইড অ্যান্ড প্রিজুডাইস পড়ছি। অভিমন্যুকে ঢুকতে দেখলাম, খালি প্রায় লাইব্রেরিটা, 2-4 জন ছড়িয়ে ছিটিয়ে। আমার টেবিলটাতে কেউ বসেনি। অভিমন্যু একটা বই নিয়ে বসলো। আমি ফর্মালিটি মেনটেন করে একটু হেসে পড়া শুরু করলাম। ইউ আর ডান্সিং উইথ দ্য অনলি হ্যান্ডসাম গার্ল ইন দ্য রুম। অভিমন্যু দেখলাম খুব মনোযোগ দিয়ে পড়ছে। আমি উঠছি দেখে অভিমন্যু আসতে বলল, এটা শেষ করি, একসাথে যাব। আমি একটু অবাকই হলাম। আমাকে বলছো? এখান থেকে এত আসতে বললে আর কে শুনতে পাবে? অগত্যা বসলাম। একটা সামনে রাখা বইয়ের পাতা ঘাটাঘাটি করলাম। 20 মিনিট হবে প্রায়। বলল, হয়ে গেছে, চলো। লাইব্রেরির বাইরে এলাম। রোদের তেজ তেমন নেই। আজ আমার রাখির সাথে যাবার কথা। আমি বলেছি 4টা বাজতে 5 মিনিট দেরি আছে, কিন্তু ওকে কোথাও দেখলাম না। দাঁড়াতে বলে ভুলে গেল নাকি? চলো, দাঁড়িয়ে আছো কেন? একজনের 4টাতে আসার কথা, ওর জন্যই। বয়ফ্রেন্ড? না, গার্লফ্রেন্ড রাখি। কারোর জন্য দাঁড়িয়ে থাকলে তাকে বয়ফ্রেন্ড হতেই হবে? ও, কিছু খাবে? না। চলো কিছু খাওয়া যাক, ক্যান্টিনে চলো, মেসেজে বলে দাও ওখানে আছো। ব্যাপারটা মন্দ নয়, আমারও খিদে পেয়েছে, চলো। খেতে খেতে রেজাল্টের, পুরনো বন্ধুদের আর জয়ন্ত স্যারের টিউশনে কত মজা হতো সেই নিয়ে গল্প করলাম। অভিমন্যু স্ট্যান্ড করেছিল জানতাম, কলেজ টপার সেটা জানতাম না। পুরনো অনেকের খোঁজ পেলাম, আমিও কয়েকজনের খবর দিলাম। আচ্ছা, সুচরিতা তো সায়েন্স টিউশনে পড়তো, 10-এ আর পড়তো না? আবার সুচরিতা? সুচরিতা কোথা থেকে আসে বলো তো? সুচরিতা বসু, ওই প্রিয়ার সাথে ঘুরতো বেশি। সুচরিতা বসু হোক বা বন্দ্যোপাধ্যায়, আমার কি? না মানে আমি শুনেছিলাম যে তোমাদের রিলেশন আছে, ও নাকি তোমাকে চিঠি আর লাল গোলাপ দিয়ে প্রপোজ করেছে। আমাকে অনেকজন চিঠি লিখে প্রপোজ করেছে, তাদের সবার সাথেই আমার রিলেশন থাকবে? রিলেশন এত সস্তা নয়। আচ্ছা, আমি উঠি। শাওন, বিলিভ মি, সুচরিতার সাথে আমার কোনোদিন কোনো রিলেশন ছিল না। আমি কখনো সুচরিতাকে নিয়ে এসব ভাবিনি। আমি যদি জানতাম তুমি এসব উল্টোপাল্টা কথা জানো, আরও আগে জানাতাম। ঠিক আছে, আসছি। আমার কথা বিশ্বাস করেছো তো? আমার বিশ্বাস বা অবিশ্বাসে কি? আমি কি ক্যারেক্টার সার্টিফিকেট দেব? না, তা হয়তো না, তবে তোমার বিশ্বাসটা জরুরি আমার জন্য। বাই। রাখির সাথে ক্যান্টিনের বাইরে দেখা হলো।
এত দেরি করলি? আমি সেই কখন থেকে। এসব ছাড়, ছেলেটাকে বয়ফ্রেন্ড? বেশ হিরো হিরো দেখতে, কিন্তু বেশ কিউট, তোর সাথে মানিয়েছে বেশ। আমি একটা ছবিও তুললাম, সবাইকে দেখাবো। রাখি প্লিজ, প্রাইভেটে একসাথে একসময় পড়তাম, 6 বছর পরে দেখা হলো, সবার কথা বলছিলাম, এতেই বয়ফ্রেন্ড? লাভ রিলেশন এত ইজি নয়। নয়? কি, তোর বয়ফ্রেন্ড? না, আমরা ফ্রেন্ডও নই, পরিচিত, বুঝলি? মেসে তুলকালাম, আমি যত বলি নয় তত ওরা মানতে চায় না। যেমন এই আমার না বেশ লেগেছে। আলাপ করিয়ে দিবি কাল? একসাথে ঘুরতে গেছিস, তোকে প্রপোজ করেছে? কত দিনের রিলেশন, কাল আলাপ করব। সত্যি সত্যি আলাপ করেও নিল, ক্যান্টিনে সবাই মিলে আড্ডাও দেওয়া হলো। ওদিকে আমার প্রাইড অ্যান্ড প্রিজুডাইস বাকি আছে, শেষ করতে হবে। সেদিন কিছুই পড়া হলো না, একটা বই তুলে আগে মেসে ফিরলাম। মেসে এসে একটা মেসেজও পেলাম, নাম্বার সেভ নেই, তবে কার বুঝতে পারলাম। কাল দেখা হবে, বাই। অভি প্রায় মেসেজ করে, তবে কোনোদিন ফোন করেনি। শাওন, তোর সাথে আমার একটা কথা আছে। হ্যাঁ রিম্পা বল। অভিমন্যু তোর বয়ফ্রেন্ড নয়? না রে, সত্যি বলছি। কতবার বলবো? ওর জীবনে কেউ আছে? মা বাবা, এক বিবাহিতা দিদি। না গার্লফ্রেন্ড? তা কিভাবে জানবো? আগে তো জানতাম সুচরিতা বলে একজনের সাথে সম্পর্ক আছে, তবে ও তো বলল নেই। কেন? না মানে আমার অভিকে খুব পছন্দ হয়েছে। কাকে? অভিমন্যু। তোর না বয়ফ্রেন্ড আছে, কি যেন নাম? আছে না, ছিল, ধৃতি, ব্রেকআপ হয়ে গেছে। কেন, এর আবার কি দোষ? এসব ছাড়, তুই ওকে জিজ্ঞেস করতে পারবি গার্লফ্রেন্ড আছে কিনা? আচ্ছা, দেখা হলে করব। না না, তুই কাল অবশ্যই দেখা করবি, আর এই চিঠিটা দিবি। চিঠি দিয়ে কি বলবো? কিছু বলতে হবে না, এতে সব লেখা আছে। আচ্ছা দে, থ্যাংক ইউ। পরের দিন আমি মেসেজ করে ক্যান্টিনে দেখা করার কথা বললাম, সময় হবে কিনা। সময় হবে বলল, তো 2টো নাগাদ ওখানেই এলো। আমি 5-7 মিনিট আগে এসেছি। বসতেই প্রথমে জানতে চাইলাম তোমার গার্লফ্রেন্ড আছে? বেচারা জল খাচ্ছিল, বিষম খেলো। সত্যি আমার বুদ্ধি কোনোদিন হবে না। কেন, এ কথা জানতে চাইছো কেন? জরুরি নিশ্চয়ই, তাই। কেন? আচ্ছা, তোমাকে আগে এত কথা বলতে তো দেখিনি। প্রাইভেটে তো বেশ চুপচাপ থাকতে, এখন মুখে খই ফোটে কেন? যা জিজ্ঞেস করছি উত্তর দাও। না নেই, কখনো ছিলও না, সুচরিতাও না। শিওর? হ্যাঁ। তাহলে এই নাও। চিঠি? তোমার? না, তোমার চিঠি। তুমি লিখেছ? না, রিম্পা। সেটাকে? কাল যে কালো রঙের সালোয়ার পরে এসেছিল সে। কাল কে কি রঙের ড্রেস পরে এসেছিল এত মনে রাখার মতো মেমোরি আমার নেই। কি লেখা আছে জানি না, আমার মেসেই থাকে, ভূগোল নিয়ে পড়ে। তোমাকে দিতে বলল, মনে হয় তোমাকে ভালো লেগেছে, তাই প্রপোজ করে চিঠি লিখেছে। আমার দিকে অমন রেগে রেগে তাকিয়ে আছো কেন? যাই হোক, রিম্পার সাথে যা বোঝার বুঝে নিও, আমি চললাম। শাওন, বসো। কেন? লাইব্রেরি যাব, বসতে পারবো না এখন। শাওন প্লিজ, আমি তোমাকে কিছু বলতে চাই, আরও দেরি হলে বলা হবে না। কি? এটা রিম্পা নাকি ওকে দিয়ে দেবে আর বলবে আমি রিলেশনে আছি। আমি তাই আগে জানতে চাইলাম, তখন তো বললে। কথার মাঝে কথা বলতেই হবে। শোনো, তখন আমি ভেবেছিলাম তুমি বলবে, তাই। যাই হোক শোনো, মনে আছে নিশ্চয়ই আমরা 3 বছর একসাথে প্রাইভেট পড়েছি। আমি তখনই বুঝেছিলাম তোমাকে বলবো, ভেবেছিলাম। আবার কখনো দেখা হবে ভাবিনি, ভেবেছিলাম বলাই হবে না। সুচরিতা বা অন্য কেউ না, আমার জীবনে প্রথম থেকে তুমিই আছো। সবাইকে যখন এমন রিলেশনে দেখতাম ভাবতাম টাইম পাস, ছাড়ছে তো ধরছে, তাই শিওর হতে চাইছিলাম। পরে যখন শিওর হলাম তখন আর তোমার সাথে দেখা হয়নি। আই অ্যাম ইন লাভ উইথ ইউ শাওন, আমি তোমাকে ভালোবাসি। কি বলছো? আমি তো, তুমি কি ভেবেছো আমি জানি না, বাট বিলিভ মি। আর ইউ সিরিয়াস? 6 বছর ধরে ভেবেছি। হ্যাঁ, আমি সিরিয়াস। কিছু বলবে না? কি বলবো? হ্যাঁ বা না? কেউ আছে তোমার জীবনে? না, কেউ নেই। তাহলে বলো। ভাবি। কথায় বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভেবো না। তুমি 6 বছর ধরে ভেবেছ, তো আমিও 6। তুমিও 6 বছর ধরে ভাববে? না, 6 বছর না হোক, 6 মাস তো ভাবতেই পারি। আচ্ছা আসি। শাওন। আবার কি? ফোনের অপেক্ষায় থাকবো, বাই। সবটাই কেমন লাগছিল, অদ্ভুত একটা অনুভূতি। অনেকটা সে 8-এ প্রতিদিন প্রাইভেটে অভিমন্যুকে দেখে বা ওর কথা শুনে হতো। একটা অন্যরকম ভালো লাগা, লজ্জা, না চাইলেও যেন মুখে লাজুক হাসি চলে আসতো। তাকাতে পারতাম না, বেশি কথা বলতে পারতাম না।
সেই অনুভূতিটাই 6 বছর পর আবার, সেই লজ্জা, ভালো লাগা, হাসি হারিয়ে গিয়েছিল। একবার দুবার হয়তো মনে পড়েছে, কিন্তু কিছু ফিল করতাম না। ভেবেছিলাম কেটে গেছে, নষ্ট হয়ে গেছে। তাই রিম্পা যখন চিঠিটা দিতে বলল, কিছুই মনে হয়নি। সাধারণ একটা ঘটনা মাত্র ছিল, সব হারিয়ে গিয়েছিল হয়তো, কিন্তু তা না, কিছুই হারায়নি। হ্যাঁ, দেখা যায়নি, তবে আজ যখন অভিমন্যু বলল সেই ঘুমিয়ে থাকা স্বপ্নটা, সুখটা আবার আমাকে ছুঁয়ে গেল। পৃথিবীটা কতটাই না সুন্দর লাগছিল, সব সুন্দর, সবাই, কোথাও কোনো কষ্ট নেই, থাকলেও তা ওভারকাম করা যাবে। সব কষ্ট ভালোর জন্যই। এর অনুভূতিটা একদম আলাদা, অন্য রকমের সুন্দর। তাই রিম্পাকে কি বলবো সেই মাথাতেই আসেনি। মেসের দরজায় দাঁড়িয়ে অনেকক্ষণ ভাবলাম, কি বলবো। রিম্পা তো খুব কষ্ট পাবে, হোক না হোক আমার বন্ধু। তারপর এই কথাটা আর কাকে কাকে বলা যায়। মা ফোন করেছিল, আমার খুশির তীব্রতা মাও ধরতে পেরেছে। মাকে বলিনি, বলতে তো হবে, বলবো কিভাবে। এতক্ষণ যে স্বপ্নের জগতে ছিলাম সেখান থেকে বেরিয়ে এলাম, এবার বাস্তব। রিম্পা মেসেই ছিল, আমাকে দেখেই বলল, চিঠিটা পড়েছে? চিঠিটা তুই দিয়েছিস তো? তুই কি ওকে প্রপোজ করে চিঠি লিখেছিস? হ্যাঁ, বল না, পড়লো? না পরে পড়বে বলল। তুই তো সেই কখন ফোন করে বলেছিস ক্যান্টিনে ঢুকছিস, এখনো ফোন করলো না। ফোন করার কথা, নাম্বার? উফ, নাম্বার দিয়েছি, তোর কাছে তো আছে, দে। রিম্পা, বলছি তুই ধৃতির কথা একটু ভাব। ওর সাথে তোর কত দিনের রিলেশন, তোর জন্যে ও এখানে পড়তে এসেছে, এটা কি ঠিক? তুই তুই নাম্বারটা দিবি? ফোন করবে। আসলে চিঠিটা তো তখনও পড়েনি। হাজার হোক, লাভ লেটার তো কারো সামনে পড়া যায় না। করবে নিশ্চয়ই সন্ধ্যার সময়, বা হয়তো সরাসরি কথা বলবে, ভাবতে হবে তো। ও, কখন থেকে ওয়েট করছি, আর একটু ওয়েট করি, কি বলিস? হ্যাঁ কর, আমি একটু আসছি, একটা বই কিনবো, তোর জন্য কিছু খাবার আনতে হবে, তাহলে ওই পথেই। না, তুই যা। এলোমেলো হাঁটছিলাম, নির্দিষ্ট কোনো গন্তব্য নেই। সবাই কাজ শেষে বিকেলে নরম আলোয় বাড়ি ফিরবে। বাড়িতে আপনজন অপেক্ষা করছে। আপনজন কিচকিচ করে পাখি ডাকছে, আকাশটা বড় সুন্দর লাগছে। একটু আগের সব আনন্দ কেমন কষ্টে ভরে গেল। স্থির করলাম বাড়ি যাব, ছুটি নেই, তবু 1 সপ্তাহ ঘুরে আসব, ভালো লাগছে না। আর অভিমন্যুকেও না বলে দেব, কিন্তু ইউনিভার্সিটিতে দেখা তো হবেই তখন। হ্যাঁ, তখন বলবো প্রথমবার প্রপোজাল, তাই একটু এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। নয়তো আমি এসবে নেই, আমার ভালো লাগে না এই ব্রেকআপ, এই ভালো লাগা। হ্যাঁ, সিদ্ধান্ত নিয়ে নিলাম, মেসে ফিরে গেলাম। 1 সপ্তাহ থাকবো না, গোছগাছ তো কিছু করতে হবে। অভির 2টো মিসড কল, ইচ্ছে করেই ধরিনি। মেসেজ করব ভাবলাম, তারপরেই ভাবলাম সামনাসামনি বলবো। 1 সপ্তাহ প্রস্তুতি নিয়ে বলবো। মাকে জানিয়ে দিলাম 1 সপ্তাহের জন্য বাড়ি যাব, এখানে ভালো লাগছে না। মা খুশি। অভিমন্যু আমার সম্পত্তি নয়, রিম্পা আর অভিমন্যু যা করার করবে, আমি তো বাড়ি যাই। রাতে একটুও পড়তে পারিনি, মেসেজের টুংটাং। ফোনটা বন্ধ করতে পারছি না, ফোন বন্ধ থাকলে মা চিন্তা করবে। একটাও পড়িনি, খুব ইচ্ছে করছিল পড়ি, দেখি কি লিখেছে, কিন্তু না। 1 সপ্তাহ ঘরে ভালোই কাটলো। ফোন সম্পূর্ণ বন্ধ রেখেছিলাম, কারো সাথে যোগাযোগ রাখিনি। এখানে এসে যেমন কষ্ট হচ্ছিল, ঠিক তেমনি যাবার দিন সামনাসামনি দেখা তো হবেই, তখন কথা না বলে উপায় কি। মেসে জিনিসপত্র রেখে দুরু দুরু বুকে ইউনিভার্সিটি গেলাম। সত্যি বলতে কষ্ট হচ্ছিল, কিন্তু দেখা হলো না যে তাতেও কষ্ট। একবার দেখা করলো না। ক্লাস শেষে লাইব্রেরি যাব, অভিমন্যুকে দেখলাম কারো সাথে গল্প করছে। আমার হার্টবিট বেড়ে গেল, ভাবলাম চলে যাই, কিন্তু তার আগেই অভিমন্যু কাছে চলে এলো। শাওন, তুমি হঠাৎ কাউকে কিছু না বলে বাড়ি চলে গেলে কেন? বাড়ির সবাই ঠিক আছে? এমনি গিয়েছিলাম, এখানে ভালো লাগছিল না। বলনি তো, আমি এত ফোন মেসেজ করলাম, একটাও না রিসিভ করেছো না রিপ্লাই। কেন, তুমি ঠিক আছো? ওয়েট, তুমি আমার ক্লাসমেট তাও ছিলে, এখন নয়। গার্জেন নও আমার যে তোমার অনুমতি নিয়ে বাড়ি যেতে হবে, নিজের ইচ্ছা। শাওন, না, অবশ্যই তুমি আমার অনুমতি নেবে না, কিন্তু আমি কেয়ার করি। না বলে হঠাৎ ফোন ধরনি, ভয় পেয়েছিলাম। তো আমি কি করতে পারি? তুমি তোমার উত্তরটা দাওনি, আমি ফোনের ওয়েট করেছি 1 সপ্তাহ। সত্যি 6 মাস নেবে? আমি তো ভেবেছিলাম মজা করছো। ঠিকই, আমি মজাই করছিলাম।
6 মাস কেন, 6 জন্মেও আমার একটাই উত্তর, না। আমি মজা করে বলে দিয়েছিলাম, ছোটবেলার বন্ধু, এটুকু চলতেই পারে। কিন্তু তুমি এত সিরিয়াসলি নেবে জানলে তখনই বলতাম। শোনো, আমি এত সস্তা নই, হঠাৎ ভালো লাগলো, তুমি লাভ ইউ বলবে আর অমনি 1 বছরের জন্য তোমার গার্লফ্রেন্ড হয়ে যাব। গঙ্গার ঘাটে ঘুরতে যাব, ফুচকা খাবো, ডেটিংয়ে যাব, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে জানাবো, তারপর অপছন্দ হলে পাল্টে নেব। আমি সেই টাইপ নই। তোমার কি হয়েছে যদিও জানি না, তবু বলি, আমি 1 মাস বা 1 জন্মের কথা বলিনি। জন্ম জন্মান্তর তোমার সাথে থাকতে চেয়েছি। আর হ্যাঁ, এটা হঠাৎ নয়, 6 বছর ধরে ভেবেছি, তার আগে থেকেই। আমার দেরি হয়ে যাচ্ছে, আসছি। শাওন, শোনো। বলার কিছু ছিল না। হতে পারে রিম্পা বেশি দিনের বন্ধু নয়, তবু তো বন্ধু। মেসে এসে রিম্পার সাথে দেখা হলো। রিম্পা বলল, তুই কখন এলি? এসেছি, ক্লাস। তুই তো বলিসনি অভিমন্যু তোকে লাইক করে। ও তো তোকে প্রপোজও করে দিয়েছে। এটা কি শাওন? রিম্পা, দেখ, আমাকে লাইক করে মানে এটা তো জরুরি নয় যে আমিও লাইক করব, রিলেশনে থাকব। একটা কথা বল, পৃথিবীতে তোকে যতজন লাইক করে তুইও তাদের সবাইকে করবি? তাহলে তুই পছন্দ করিস না, ভালোবাসিস না, তাই তো? শিউরে উঠলাম। কঠিন মিথ্যা বলার আগে কষ্ট চেপে রেখে হাসার সময় যেমন লাগে তেমনি। বললাম, তুই আমাকে চিনিস, আমি ওই টাইপের না। তাহলে না তো? তুই এতবার জিজ্ঞেস করছিস কেন? না করে দিয়েছি তো। তোকে কে বলল অভি না করে দিয়েছে? মানে তুই কিছু জানিস না? দেখা হয়নি? তুই বল না প্লিজ। তারপরের দিন তুই বাড়ি গেলি, আমি ইউনিভার্সিটি গেলাম, তখন ক্যান্টিনে কথা হয়। আমি বললাম আমার সব কথা। ও তখন বলল ও তোকে ভালোবাসে, কিন্তু তুই ফোন তুলছিস না। আমি বললাম তুই এসব পছন্দ করিস না, আর আমি ওকে খুব ভালোবাসি। ও তখন বলল সামনাসামনি কথা বলে দেখি, যদি না করে ভাববো। তুই যে না করবি সেটা তো জানি। তাই হলো না অভি আমার। তুই এসে গেছিস, ওকে সব বলে দিবি, তারপর অভি আমার। কংগ্রাচুলেশনস, হ্যাভ এ ভেরি হ্যাপি লাভ লাইফ। থ্যাংক ইউ। আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছিল একটু একটু করে। পুরনো কিছু পেলাম তাও। অভি মেসেজ করেনি সে রাতে। পুরানো আনরিড মেসেজগুলো পড়ছিলাম। ওখানে কোথাও রিম্পার কথা নেই, আমার কথাই আছে। তাহলে ও অন্য সবার মতো ফ্লার্ট করে 6 বছরের কথা বলেছে, কিন্তু আমি না বলতেই পাল্টে ফেললো। ছি, আমি ওকে ভালোবাসলাম, পুরো পৃথিবীতে আর কেউ ছিল না। এই শাওন, অভি আমাকে প্রপোজ করে গুড নাইট মেসেজ পাঠিয়েছে। আমি খুব খুশি। ইয়ে, আমিও তোর জন্য খুব খুব খুশি। তোর জন্যই হলো, তোর জন্য আলাপ, আবার তুই না বললি বলেই থ্যাংক ইউ রে। গুড নাইট। প্রায়ই রিম্পাকে দেখতাম অভির সাথে ফোনে কথা বলতে। মেসেজ তো অনেক করতো, আমাকে ফোন করতো না, মেসেজও না। দেখা প্রায় প্রতিদিনই হয়, কিন্তু লাইব্রেরিতে আর আমার পাশে বসে না, আমাকে দাঁড়াতে বলে না। ভুলে গিয়েছিলাম, কেন মনে করালো? আমি তো বলিনি। পড়াশোনাতে মন বসতো না, ফাঁকি দিতে শুরু করেছিলাম। নিজের ভুলটা বুঝতে পারলাম। আমার মা বাবা, আমার সবচেয়ে কাছের মানুষরা চায় আমি অনেক বড় হই। এসব করার সময় নেই। দেবদাস এখন না হলেও চলবে। তাই খুব মন দিয়ে পড়া শুরু করলাম। ভোলার একটাই রাস্তা, কিন্তু রিম্পা ভুলতে দিলে তো? ফোন করলে আমাকে বলবে, মেসেজ করলে আমাকে বলবে। রিম্পার অন্য রুম, ওর রুমমেটরা বলে ও কত রাত অবধি কথা বলে, চ্যাট করে। এভাবে তো দুজনেরই ফলাফল খারাপ হবে। কিন্তু আমার সব চিন্তা মুছে অভি আবার টপার হলো। খুব খুশি আমি। আমি টপার হইনি, তবে ভালো রেজাল্ট করেছি। অভিকে কংগ্রাচুলেশনস জানিয়েছিলাম, ও হ্যাঁ বলে চলে গেছে, আর একটাও কথা বলেনি। 1 বছর আরও এভাবেই কেটে গেল। দুটো বছর। আগেরবার ভুলে গিয়েছিলাম, এবার পারছি না আর। ভালো রেজাল্ট করলাম, জিআরএফও পেলাম। অভিরার কোনো খবর রাখিনি। ওখান থেকে আসার 2 মাসের মাথায় মা আমার বিয়ে নিয়ে পড়ল। স্বাভাবিক, এক মায়ের স্বপ্নই হয় মেয়েকে বউ সাজে দেখবে। আর আমি বারণ কিভাবে করব? কি বলবো? বলবো যে আমি অভিকে খুব ভালোবাসি, অভি ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। কিন্তু অভি রিম্পাকে ভালোবাসে। আমার ছবি তুলে পাঠানো হয়ে গেল। ভাল লাগে না। এখন যেই বাড়িতে আসে তার হাতেই নাকি আমার জন্য সুপাত্র আছে। এমনকি আমাদের বাড়িতে রান্না করে হারান্দা, তার হাতেও নাকি একটা পাত্র আছে ভালো। যেন বিয়ে করা ছাড়া মেয়েদের কোনো কাজ নেই। ছেলে যে কেন হলাম না। অবশেষে মা আমার জন্য সবচেয়ে সেরা পাত্র খুঁজে পেল। কাল দেখতে আসবে। এই মৌ, কাল তোকে দেখতে আসবে, বুঝলি? সবাই আসবে, পাত্র, মা, বাবা, বন্ধু। এই শাড়িটা পরবি, তোকে লাল রঙে খুব ভালো লাগে।
মা, আমাকে কে দেখতে আসবে? তার জন্য আমি শাড়ি পরতে পারবো না, যা পরে থাকি তাই পরে যাব। আমি তো রান্না জানি না। ওরা রাজি হলো? হ্যাঁ, তোকে খুব পছন্দ হয়েছে। সবারই হবে, নাই বা কেন? আমার মেয়ে কি দেখতে খারাপ? রান্না না জানলেও চলবে। মা, আমি সাজতে পারবো না। অমন বলিস না বেটু, এগুলো পরবি। এইগুলো তো ঠাকুমার গয়না। এই এত পারলাম না, কিন্তু পড়তেই হলো। ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করেছিল, উপায় কি? লাল ঢাকাই তাঁত, গলায় একটা চেন, দুল আর কিছু চুড়ি। মা কাজও লিপস্টিক দিচ্ছিল। আমি বললাম ওগুলো পরালে বাড়ি ছেড়ে চলে যাব। ঠিক আছে, এমনিও খুব সুন্দর লাগছে। পাত্রপক্ষ বিরাট পাংচুয়েল, আধ ঘন্টা আগে চলে এলো, তবে পাত্র আসেনি, আসবে একটু পরে। মা আমাকে শরবত, চা, মিষ্টি, নিমকি, ফল যা পারলো একটা ট্রেতে ধরিয়ে নিয়ে যেতে বলল। গেলাম। বাহ, বেশ দেখতে তো। কি নাম মা? ভালো ব্যবহার করলে খারাপ ব্যবহার করা যায় না। আমি প্রণাম করলাম, জল খাবার দিলাম। শাওন মিত্র। বাহ, শ্রাবণ মাসে জন্মেছিলে? না, আষাঢ়ে। আষাঢ় দিয়ে নাম পাইনি, তাই শাওন। ও, তা বেশ। আমাদের খুব পছন্দ হয়েছে। আমার বাবুর তো আগে থেকেই পছন্দ। ওর এক বন্ধুর সম্বন্ধ। প্রথমে ভেবেছিলাম মোটামুটি হবে, কিন্তু মনে হচ্ছে না। তুমি একেবারে খাঁটি সোনা। আপনি দেখেই বুঝে গেলেন। আমি রান্না বান্না, ঘর গোছানো, জামা কাপড় কাচা সহ কোনো কাজই জানি না। যা জানি তাও করতে মন চায় না। আমি সিরিয়ালে লক্ষ্মী বৌমা হতে পারবো না। দরকার নেই। সিরিয়ালে কাজ না জানা বৌমারাও থাকে, পরে কাজ শিখে নেয়। তাছাড়া টুকিটাকি আমি জানি, মা জানে, আমার ঠাকুমা রাধে, আর তুমিও সব শিখে নেবে। সব মিলে হয়ে যাবে। এসো বাবা। এই আসার সময় হলো? আরে না, আমার দুই বন্ধুর আজ রেজিস্ট্রি ছিল, ওখানে ছিলাম, একটু দেরি হলো। দুই বন্ধুর একসাথে বিয়ে? হ্যাঁ, রিম্পা যে শাওনের ছবি দিয়েছিল, ওর সাথে ধৃতির রেজিস্ট্রি হলো। ও ভালো মেয়ে, রিম্পা। তা ওরা একটু আলাদা কথা বলুক। হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই। মৌ, যা, তোর ঘরটা একবার দেখিয়ে আন। কেমন আছো শাওন? রিম্পার ধৃতি, ওদের রেজিস্ট্রি? তুমি রিম্পার সাথে রিলেশনে ছিলে তো? যাকে ভালোবাসো তার রেজিস্ট্রি দেখে এলে? আগে না ম্যাডাম, যাকে ভালোবাসি, বেশি এসেছি, তার রেজিস্ট্রিতে যাইনি। তাকে পাকা দেখা দেখতে এসেছি। ইয়েস, আমি কোনো দিন রিম্পার সাথে রিলেশনে ছিলাম না। তুমি 7 দিনের জন্য বাড়ি এসেছিলে না, তখন রিম্পা আমাকে বলে। আমি ওকে বোঝাই যে আমি তোমাকে পছন্দ করি। আসলে ও ঠিক আমাকে পছন্দ করেনি। ধৃতির সাথে একটা ঝগড়ার জন্য ওরকম করেছিল। পরে ঠিকও হয়, কিন্তু তোমাকে তো চিনি, তাই ওদের হেল্প নিলাম। তাহলে ওর সাথে সারা রাত কথা, আড্ডা, চ্যাট কেন? ফোন আর চ্যাট আমার সাথে নয়, ধৃতির সাথে হতো। তোমাকে মিথ্যে বলতে বলেছিলাম। রিম্পা রাজি হয়েছিল, আর আড্ডা হতো তোমাকে নিয়ে। তোমার কি অবস্থা, কি ভাবছো? এসবের কি দরকার ছিল? ছিল। তুমি তোমার কথা বলনি ভালোবাসো, তাই যাতে তুমি বোঝো। কারণ কোথাও রিম্পার কথা শুনে মনে হতো ওকে মেসেজ পাঠালে তোমার কষ্ট হয়। তুমি যা করেছো রিম্পার জন্য। অ্যান্ড প্লিজ কারো কথা না ভেবে নিজের কথা বলো, নিজের মনের কথা বলো প্লিজ। কারণ এটা আমাদের পুরো জীবনের ব্যাপার। হ্যাঁ কি না? হ্যাঁ, আমিও রিম্পার জন্য। আমারও এর থেকে তোমাকে ভালো লাগতো, পরে ভুলে গিয়েছিলাম, এটা সত্যি। কিন্তু আবার যখন দেখা হলো, তখন আর ভুলতে পারিনি। বলো কি? আই লাভ ইউ, অবভিয়াসলি। আই লাভ ইউ অভি। 6 মাস ভাবার কথা ছিল, 2 বছর হয়ে গেছে। বাট ওকে, নেভার মাইন্ড। আবারও বলছি, আই লাভ ইউ শাওন। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।